Tell me, under what circumstances we may witness rapids instead of waterfalls? Urban poverty is a huge problem. And sir, how you are going to leverage AI? AI is a challenge, a threat. How you are going to leverage AI? ট্রাফিক কনজেশন এবং তার ফলে টাইম লস, ডে লস এবং অবভিয়াসলি ইকোনমি লস। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে অ্যাজ আ ভিডিও আপনি কি স্টেপ নিতে পারেন? Under what circumstances we can have rapids instead of waterfalls? Good evening, ma'am. Good evening, sir. সৈকত, Yes, sir. কেমন আছেন আপনি? ভালো, আপনি কেমন আছেন? Very good, খুব ভালো। আচ্ছা, সকাল থেকে আপনি ইন্টারভিউর জন্য তৈরি হচ্ছেন, হ্যাঁ? তো কি করেছেন সকাল থেকে? স্যার আমার এখানে রিপোর্টিং টাইম 2:45 ছিল। তার আগে তো আমি বাড়িতে নিজেকে একটু মেন্টালি প্রিপেয়ার করছিলাম, তারপর এখানে এসে আমার টার্নের ওয়েট করছিলাম। আচ্ছা, আপনি কি কোনো প্রিপারেশন নিয়েছেন, মানে ইন্টারভিউ, এই যে আপনি পার্সোনালিটি টেস্টের জন্য আসবেন, আজকে পার্সোনালিটি টেস্ট আছে, এটার জন্য কোনো প্রিপারেশন নিয়েছেন? স্যার প্রিপারেশন ইন দ্য সেন্স কি আমার সাবজেক্ট এবং অপশনাল এবং নিজের হবিজ তার উপরে আমি কিছু স্টাডি করেছি, প্লাস মেন্টালি একটা প্রিপারেশন তো নিয়েছি। প্রিপারেশন নিয়েছি, ভেরি গুড, ঠিক আছে। আপনি তো বোধহয় শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে করেছেন না? ইয়েস স্যার। বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি শিব। ইয়েস স্যার। গভর্নমেন্ট ফান্ডেড, সেন্ট্রাল গভর্নমেন্ট না স্টেট গভর্নমেন্ট ফান্ডেড? গভর্নমেন্ট ফান্ডেড। আমরা যখন ছিলাম সেই মুহূর্তে এটা গভর্নমেন্ট ফান্ডেডই ছিল। তার পরবর্তীতে 2013 সালে এটা IIST তে রূপান্তরিত হয়। আচ্ছা, তো এই যে গভর্নমেন্ট ফান্ডেড যখন আমরা বলি কোন ইনস্টিটিউট, তো সেই টাকাটা আসে কোথা থেকে? মানে এই টাকাটা গভর্নমেন্ট কোথা থেকে খরচ করে? কনসুলেট ফান্ড। কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়ার যে টাকা, সেটা তো পাবলিকের টাকা। হ্যাঁ স্যার। তো ওই টাকাতে আপনি সিভিল ইঞ্জিনিয়ার হয়েছেন, ইয়েস স্যার। তাই তো? এখন গভর্নমেন্ট আপনার জন্য পয়সা খরচ করেছে একটা সিভিল ইঞ্জিনিয়ার বানানোর জন্য, হ্যাঁ স্যার। আর আপনি সেই পয়সাটা নষ্ট করে আপনি পড়ছে, আপনার জায়গায় যদি অন্য কেউ পড়তো ডিজার্ভিং ক্যান্ডিডেট, সে হয়তো কন্ট্রিবিউট করতো অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার। কিন্তু এই যে এখন আপনি ওই টাকাটা নষ্ট করলেন, নষ্ট করে এবার আপনি সিভিল সার্ভিসে আসছেন, তো আপনার মনে হয় না যে এটা একটা অফেন্স? মানে আপনি পাবলিক সার্ভিসে আসতে চাইছেন, অথচ পাবলিকের টাকা ওয়েস্ট করছেন আপনি। স্যার পাবলিক এডুকেশন আমি পেয়েছি এবং সেটার জন্য আমি খুবই লাকি যে আমাকে গভর্নমেন্ট ফান্ডের একটা এডুকেশন সিস্টেমের মধ্যে দিয়ে আমি গেছি। কিন্তু আমার এটা মনে হয় না যে আমি সেই টাকাটাকে ওয়েস্ট করব, কারণ 4 বছর গভর্নমেন্ট তো চেয়েছিল আপনাকে ইঞ্জিনিয়ার হিসাবে পেতে, তার জন্য টাকা খরচ করেছে আপনার জন্য। এবার আপনি হচ্ছেন সিভিল সার্ভেন্ট। আচ্ছা, এইখানেও আপনি ট্রেনিং তো নেবেন সিভিল সার্ভিসে, কতদিন নেবেন ট্রেনিং? স্যার 2 বছরের। 2 বছরের ট্রেনিং হবে তো নাকি? ঠিক আছে, তো 2 বছর আবার আপনি পাবলিকের টাকায় ট্রেনিং নেবেন, আবার কালকে আপনি ছেড়ে দেবেন 2 বছর পরে। তো আপনার মনে হয় না যে আপনার এই যে পাবলিকের টাকায় ট্রেনিং নিচ্ছেন, আবার ছেড়ে দিচ্ছেন, এই ট্রেনটা যদি চলে, তাহলে এটা তো একটা অফেন্স, একটা রেসপন্সিবল সিটিজেন অফ এ কান্ট্রি আপনি পাবলিক মানি কে ওয়েস্ট করছেন। স্যার সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ার সময় আমার এই সিভিল সার্ভিসের প্রতি যে ইন্টারেস্টটা সেটা গ্রো করেছিল, এবং যদি সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থেকেই অ্যাকচুয়ালি আমার এই পার্টিকুলার প্যাশনটা গ্রো করে, এবং পরবর্তীতে কিছু ফ্যামিলি রিলেটেড এমার্জেন্সির জন্য আমার প্রিপারেশনটা স্টার্ট করতে ডিলে হয়। এবার যদি আমি এই সার্ভিসে জয়েন করি এবং যদি আমি এই সার্ভিসে আমার যদি অপরচুনিটিস আসে, সেক্ষেত্রে ইট ইজ মাই ড্রিম জব। তো সেই জন্য আমি এটাকে আর ছেড়ে অন্য কোনো কেরিয়ার আমার পক্ষে এই মুহূর্তে সুইচ করা সম্ভব নয়, কারণ সেই এজটাও নেই। তো আমি এই সার্ভিসে থাকতে চাই। আর আপনার প্রথম যে প্রশ্নটা ছিল যে পাবলিক এডুকেশন এবং পাবলিক সিভিল সার্ভিস, পাবলিক এডুকেশন আমাকে অবশ্যই ইঞ্জিনিয়ার বাই ডিগ্রি আমাকে বানিয়েছে, কিন্তু তার সাথে সাথে কিছু অ্যানালিটিক্যাল স্কিলস
প্রবলেম সলভিং কিছু স্কিলস। ঠিক আছে, এবার সৈকত, আমি একটা জিনিস জানতে চাই যে আপনি যদি সিভিল সার্ভিসেসে আসেন তো আপনি তো একটা স্যালারি পাবেন, তার মধ্যে দেখবেন একটা কম্পোনেন্ট আছে পিএফ, প্রভিডেন্ট ফান্ড, যেটা আপনার স্যালারি পার্ট। এই পিএফ এর টাকাটা কোথায় রাখা হয়? এটা কি কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে রাখা হয়? না স্যার, পিএফ এর টাকাটা রাখা হয় পাবলিক ফান্ড অফ ইন্ডিয়া। পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া। Public- অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া। এই পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া থেকে টাকা বার করতে গেলে মানে কার অথরিটি রয়েছে? কে বার করে টাকাটা এখান থেকে টাকা? স্যার, পাবলিক ফান্ড থেকে টাকা উইথড্র বা টাকা অ্যাডিশনের জন্য এক্সিকিউটিভ রেজলিউশন ইজ এনাফ। তো এক্সিকিউটিভ বলতে গেলে কে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? প্রভিডেন্ট ফান্ডের জন্য না, আমি বলছি পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া থেকে টাকা বার করতে গেলে এর হেডটা কে, মানে কার কাছে অথরিটি আছে? ইন্ডিয়ান গভর্নমেন্টের জন্য, মানে ইউনিয়ন গভর্নমেন্টের জন্য এক্সিকিউটিভ হেড আমাদের মাননীয় রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। তো এবার ধরুন আমি পিএফ এর টাকা বার করতে চাই, তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সাইন করবে ওই বিল? না কে করবে তাহলে? স্যার, ইপিএফও অথরিটি। আচ্ছা, তো প্রত্যেকটা অফিসে কেউ না কেউ থাকছেন, হ্যাঁ না? তো তাকে কি বলে বেসিক্যালি? একটা টেকনিক্যাল নাম আছে। স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। স্যার না। ঠিক আছে। আরেকটা জিনিস যেটা আমার জানতে ইচ্ছে করছে আপনার থেকে, অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার, আমার কেন কি জিনিস মনে হচ্ছে যে আপনি বোধহয় ইঞ্জিনিয়ারিংটাকে ঠিক করে পড়েননি, সেই জন্য আপনার কনফিডেন্স নেই যে অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার আপনি কিছু করতে পারবেন, এবং তার জন্য সিভিল সার্ভিসে আসতে চাইছেন আপনি। আমি ভুলও হতে পারি, ঠিকও হতে পারি। আমাকে একটা জিনিস বোঝান যে ধরুন আমি একটা চারটা ফ্লোরের একটা আমি বিল্ডিং বানাতে চাই, আপনাকে ডাকলাম, আমি বললাম যে এই কাজটা আপনাকে করতে হবে, কন্ট্রাক্টরকে দিয়ে আপনাকে করাতে হবে। আর সব থেকে প্রথম যে কাজটা আপনি করবেন অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার, আমি যদি বলি এই জায়গাটাতে আমার এই 4টা ফ্লোর দরকার বা 10খানা ফ্লোর দরকার, আপনি প্রথম কাজটা কি করবেন? সো ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা বিল্ডিং প্ল্যান, কিন্তু বিল্ডিং প্ল্যানেরও আগে আমার দরকার সয়েল টেস্টিং, কারণ তার উপর বেস করে আমি ফাউন্ডেশন বা আর্থ ওয়ার্ক যেটা আপনি করবেন, তাই তো? এবার ধরুন এটা যদি হয় যে আপনি সয়েল টেস্টিং করে দেখছেন যে ওখানে 10খানা ফ্লোর তো হবেই না, 2খানা ফ্লোরই হতে পারে, কি সলিউশন আপনি আমাকে দেবেন অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার? আচ্ছা স্যার, সেক্ষেত্রে যদি ডিফারেন্ট লোকেশনে শিফট করা যায়। না, ওইখানেই করতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে 10th ফ্লোর যদি না হয়, সেক্ষেত্রে মানে 10 তলা যদি বিল্ডিং না বানানো যায়, আর যদি না, আমার তো দরকার 10তলায়, আমি আপনাকে বলছি আমার ওটাই দরকার, আর আপনি বলছেন যেখানে 2টোই ফ্লোর হবে সয়েল টেস্টিং এর পরে, কিন্তু আমি চাই 10তলা। আপনি সলিউশনটা আমাকে কি দেবেন, বা কন্ট্রাক্টরকে আপনি কি বলবেন? সয়েল ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করবো। সয়েল ইমপ্রুভমেন্ট করে যদি ফ্লোর কিছুটা বাড়ানো যায়, সয়েল ইমপ্রুভমেন্ট? সয়েল ইমপ্রুভমেন্ট কোনো বা ফাউন্ডেশনটাকে অন্যভাবে করে দোতলার বেশি, মানে 10 তলা হয়তো হবে না, কিন্তু সেটা দোতলার বেশি 3 বা 4 তলা হতে পারে। আপনি সিভিল সার্ভিসেসে এসে গেছেন, চাকরিতে ঢুকে গেছেন, আপনি প্রথম দিন অফিসে গেছেন, এবার আপনি দেখলেন মানে আপনার জন্য চা আনানো হয়েছে, আপনি দেখলেন একটা 10 বছরের ছোট বাচ্চা আপনার ওখানে এসে আপনাকে চা দিয়ে গেল। বাচ্চাটা কি একটা চায়ের দোকানে কাজ করে, আপনি কি করবেন? আর্টিকেল 24 এর আন্ডারে কনস্টিটিউশনালি এই কাজটা করা যায়। হ্যাঁ, আপনি করবেন সেই সময় ইমিডিয়েটলি আমি যদি এই ইনফরমেশনটা আমি ওখানে গিয়ে দেখবো যে যে দোকানে সে কাজ করছে সেই দোকানটা মানে তার মালিককে, এবং তাকে আমি জিজ্ঞেস করবো যে ওয়াই, এবং তারপর চাইল্ড লেবার রিলেটেড যে এজেন্সিজ আছে আমি তার সাথে কন্ট্যাক্ট করবো যে ইমিডিয়েটলি এখানে একটা স্টেপ নিতে হবে, কারণ এখানে চাইল্ড লেবার যে আমাদের ল আছে তার এগেনস্টে এটা তার ভায়োলেশন হচ্ছে। আচ্ছা, কি কি জায়গাতে মানে চাইল্ড লেবারের প্রভিশনসটা আমি জানতে চাইছি, যে কোথায় একটা ছোট বাচ্চা কাজ করতে পারে, মানে প্রভিশনটা কি? আমাদের চাইল্ডের ডেফিনেশনটা এমপ্লয়মেন্টের ক্ষেত্রে 15 ইয়ার্স এর নিচে আর 15 to 18, আমরা এই দুভাবে 2016 অ্যামেন্ডমেন্টের পরে এই দুভাবে ভাঙা হয়েছে। 15 বছরের নিচে কোনো রকম এমপ্লয়মেন্টের সাথে যুক্ত থাকা যাবে না, সেটা হ্যাজার্ডাস হোক বা নন হ্যাজার্ডাস হোক। আর 15 থেকে 18 হলে হ্যাজার্ডাস এমপ্লয়মেন্টে যুক্ত থাকা যাবে না, নন হ্যাজার্ডাসে সে থাকতে পারে।
তো নন হ্যাজার্ডাস ইন দ্য সেন্স যেখানে লাইফ রিস্ক নেই সেই ধরনের এমপ্লয়মেন্ট। আর যদি একদম ছোট বাচ্চা হয় বা এক্সেপশন যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি সেই জায়গাটায়, আর হচ্ছে যদি ফ্যামিলি বিজনেস হয় সেই ধরনের ক্ষেত্রে কিছু এক্সেপশনস রয়েছে। তাছাড়া তো ফ্যামিলি বিজনেসের ক্ষেত্রেও যদি ও বলে যে মানে ঠিক আছে এটা আমার বাবার চায়ের দোকান, আমাকে কাজ করতে হচ্ছে, তো আপনি মানে আপনি ওটা যদি ও বলে তো আপনি সেটা মেনে নেবেন যে হ্যাঁ ঠিক আছে ফ্যামিলি বিজনেসে মানা নেই, নাকি ফ্যামিলি বিজনেসের মধ্যেও কোনো কন্ডিশন আছে যে এইগুলো ফুলফিল হতে হবে তাহলে আদারওয়াইজ নট অ্যালাউড? এক্সাক্ট স্পেসিফিক ক্লজ আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে এডুকেটেড গেস হবে যে ফ্যামিলি বিজনেসটাও যদি হ্যাজার্ডাস কোনো বিজনেসের সাথে জড়িত থাকে তাহলে সেই বিজনেসে আমি আমার যে সন্তান আছে তাকে আমি ইউজ করতে পারবো। এবার ধরুন আপনি দেখলেন যে ওই বাচ্চাটা কোনো একটা জায়গায় কাজ করছে এবং সে যেখানে কাজ করছে সে কিন্তু সেটা তাদের ফ্যামিলি বিজনেস নয়, মানে তার বাবা মা জোর করে ওখানে পাঠাচ্ছে। এবার ধরুন আপনি কন্ট্যাক্ট করলেন তার বাবা মার সঙ্গে, ওনারা বললেন যে ভাই আমার বাচ্চা আমি পাঠাবো, আমার ফাইন্যান্সিয়াল ওই ব্যাপারটা নিয়ে আমাদের কাছে অত পয়সা নেই যে আমি আমার বাচ্চাকে খাওয়াতে পড়াতে পারবো, তো অবভিয়াসলি ও আমার একটা আর্নিং সোর্স, এবং ও যদি কাজ না করে তাহলে কিন্তু আমাদের সংসার চলবে না। ধরুন এমন একটা সিচুয়েশন হলো এবং আপনাকে একটা ডিসিশন নিতে বলা হলো যে আপনি যদি ওটাকে করতে না দেন তাহলে একটা ফ্যামিলির মানে অনেক বড় ক্ষতি হবে। তার বাড়িতে ধরুন বাবা কাজ করতে পারেন না, মা অসুস্থ, এরকম একটা পরিস্থিতি, ওই বাচ্চাই কাজ করে টাকা আনে, আর আপনি যদি করতে দেন তাহলে হচ্ছে ভায়োলেশন অফ কনস্টিটিউশনাল আর্টিকেল, অ্যাক্ট ফ্যাক্ট এগুলো। এহেন অবস্থায় আপনি কি করবেন, মানে আপনার কি করা উচিত? স্যার এই অবস্থাতে আমি ট্রাই করব আমার জুরিসডিকশনের মধ্যে থেকে যে ওই বাচ্চাটাকে যদি কোনো স্কুল অ্যাডমিট করানো যায়, আর সেকেন্ডলি কোনো একটা স্কলারশিপের ব্যবস্থা করা যায়। রিসেন্টলি একটা স্কলারশিপ, আমি এই মুহূর্তে আমার জাস্ট মানে ফরগেটিং দ্য নেম, কিন্তু একটা স্কলারশিপ চালু হয়েছে যেখানে যদি এই কন্ডিশনস থাকে ফ্যামিলিতে, যে কি ফ্যামিলিতে বাবা মা দুজনেই কাজ করতে অক্ষম বা কোনো একজন, সেখানে 4,000 পার চাইল্ড একটা স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো সেরকম কিছু আমি যদি স্কলারশিপের ব্যবস্থা করতে পারি থ্রু ডিফারেন্ট এজেন্সিজ, আমি সেটা করার চেষ্টা করব, যাতে ওর মানিটারি সাপোর্টটাও থাকলো, প্লাস ওকে চাইল্ড লেবার মানে এই ধরনের কাজ করতে হলো না, আর ওর এডুকেশনটা কমপ্লিট হয়। আপনি কি বাংলাতে পড়াশোনা করেছেন নাকি না ইংলিশ মিডিয়াম সব? না, আমার স্কুলিং বাংলা মিডিয়াম ছিল। আপনি আমাকে তিনখানা উপায় বলুন বা এরকম একটা স্টেপস বলুন যার ফলে এই ব্যাপারটা, এই প্রবলেমটা আর থাকবে না আমাদের বাঙালির মধ্যে, বাংলার প্রতি উদাসীনতা থাকবে না, বাঙালির কালচারের প্রতি উদাসীনতা থাকবে না। তিনখানা স্টেপ আপনার যেটা মনে হয়। সো ফার্স্ট স্টেপ, বাংলা ম্যান্ডেটরি হওয়া উচিত সমস্ত স্কুলে, পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলাকে ম্যান্ডেটরি করানো উচিত, মানে বাধ্যতামূলক করানো উচিত। এবং এটা আপনি ভেবে বলছেন? আপনি দেখুন WBCS এ বাংলা ছাড়া আর কোন কোন ভাষায় দেওয়া যায়? নেপালি, হিন্দি, উর্দু এবং সাঁওতালি। হ্যাঁ, তো একটা ডেমোক্রেটিক সোসাইটিতে, এমন একটা মাল্টিলিঙ্গুয়াল সোসাইটিতে, পশ্চিমবঙ্গের মতন জায়গাতে যেখানে অন্যান্য ভাষাভাষীর লোকেরা আছে, তাদেরকে যদি ম্যান্ডেটরি করেন তা আপনার মনে হয় না আপনি একটা হিটলারের মতন কথা বলছেন যে পড়তেই হবে বাংলা? মানে এটা ডেমোক্রেসির এগেনস্টে নয়? না, আমি বলতে চাইছি যে বাংলা বাধ্যতামূলক ইন দ্য সেন্স যে বাংলাটা জানা। আমি এটা বলছি না যে এটার উপরে মার্কস বেসিসে বা বাধ্য করাটাই তো হচ্ছে অ্যান্টি ডেমোক্রেটিক। চয়েস ইজ ডেমোক্রেসি। অবশ্যই স্যার, চয়েস ইজ ডেমোক্রেসি, কিন্তু যেহেতু এটা আমাদের স্টেটের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজও, তো সেই কারণে যদি ভাষাটা শেখানোর আমরা একটা রাস্তা খুঁজে নিই, তো সেটা হয়তো কোথাও গিয়ে অফিসিয়াল কাজগুলো করতে আরো বেশি হেল্প করবে বিভিন্ন ভাষাভাষীর মানুষ। আর যদি বাঙালি হয় কেউ, সে ঠিক আছে, তো বাঙালিদের কাছে এটা একটা রাস্তা থাকবে যে আমরা নিজেদের ভাষাটাকে নিয়ে আরো বেশি কাজ করবো। তো যে কোনো এজেন্সি বা গভর্নমেন্টের তরফ থেকে এই ইনিশিয়েটিভস গুলো নেওয়া থাকা উচিত, যেখানে বাংলাটাকে প্রমোট করা, এবং সেই প্রমোশনটা শুধুমাত্র বাংলা মিডিয়াম স্কুল নয়, ইংলিশ মিডিয়াম স্কুল বা অন্য মিডিয়াম স্কুলগুলোতেও যাতে একটা প্রমোট করার এভিনিউস। থ্যাংক ইউ ম্যাডাম। আমার শুনতে পাবো খুব বেশি যে প্রশ্ন আছে এরকমটা না। 2013-তে আপনি BE কমপ্লিট করেছেন বেসি থেকে, তারপরে 12 বছর কি করলেন?
ম্যাম তারপর আমি 6 বছর টিসিএস এ আমি কাজ করেছি। আপনি টিসিএস এর এমপ্লয়ি ছিলেন, কলকাতায় পোস্টিং। হ্যাঁ, আচ্ছা, তারপরে 2019-এ আমি টিসিএস থেকে রিজাইন করি, কারণ আমার ইউপিএসসির প্রিপারেশনের জন্য। আর আমাকে অ্যাকচুয়ালি চাকরিটা করতেই হয়েছিল আমার কিছু ফ্যামিলি ইমার্জেন্সির জন্য। তারপর আমি যখন চাকরিটা ছাড়লাম, যখন আমার মোটামুটি একটা সেটেলমেন্ট হলো ফ্যামিলিতে, তখন আমি চাকরিটা ছেড়ে ইউপিএসসির প্রিপারেশনটা আমি স্টার্ট করেছিলাম। এবং আমার কাছে সময় কম ছিল সেই সময়, যে 3 বছরই আমি 3টে অ্যাটেম্পটে দিতে পারতাম। বাট এগেইন তখন একটা মিসঅ্যাপ হয় আমার। 2021-এ বাবা মারা যান। তো তারপর থেকে আমি অ্যাকচুয়ালি একটা প্রাইভেট টিউশনস এবং অন্যান্য কিছু ইনস্টিটিউটের সাথে কন্টেন্ট ডেভেলপার হিসেবে যুক্ত। এবং এই বিসিএস এর 2023-এর এই বিসিএসটা 23-এ প্রিলিমস, 24-এ মেন্স এবং 25-এ এখন ইন্টারভিউ। তো এইটা আমার লাইফ। আচ্ছা, এই মুহূর্তে তাহলে পার্মানেন্ট জব আপনি করছেন এরকমটা? না, আচ্ছা, আপনি একটু আগে বলুন যে এই যে আরবানাইজেশন, নগরায়ন, এই যে শব্দটা আমরা শুনি, এইটা এই ডেভেলপিং কান্ট্রিজটা ইউজ করছি কেন, এখন থার্ড ওয়ার্ল্ডটা আমরা ইউজ করি না? তো ডেভেলপিং কান্ট্রিজ এর ক্ষেত্রে এই আরবানাইজেশনের কজেস কি, কনসিকুয়েন্স? ম্যাম ডেভেলপিং কান্ট্রিজে আরবানাইজেশনের সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আমাদের জবের সেন্ট্রালাইজেশন, জব অপরচুনিটিজের সেন্ট্রালাইজেশন। জব অপরচুনিটিস গুলো এতটাই কেন্দ্রীভূত যে গ্রাম বা মিড টাউন্স গুলো থেকে লোকেরা শহরের দিকে তাদের আসতে বাধ্য। এবং যেহেতু তারা শহরে এসে যে কোনো ধরনের কাজ খুঁজে পেতে পারে, তাদের অপরচুনিটিস আছে, সেই কারণে আরবানাইজেশনের একটা বড় রিজন এটা। সেকেন্ড রিজন সেটা হচ্ছে যে শহর কেন্দ্রিক আমরা ইনফ্রাস্ট্রাকচার ভেবেছি। আমরা একটা সেন্ট্রাল জায়গা থেকে ডেভেলপ করার চেষ্টা করেছি। আমরা সেই ডেভেলপমেন্টগুলোকে হাব অ্যান্ড স্পোক মডেল না করে আমরা সেই ডেভেলপমেন্টগুলোকে খুব সেন্ট্রালাইজ একটা মডেল করার চেষ্টা করেছি। সেই কারণে একটা শহর বানিয়েছি যে শহরে সবকিছু আছে, কিন্তু তার আশেপাশে তার থেকে হয়তো 10-20 কিলোমিটার গিয়ে কোনো গ্রামে আমরা কোনো ইনফ্রাস্ট্রাকচারই পাচ্ছি না। এবং সেই কারণে বেটার ইনফ্রাস্ট্রাকচার, বেটার হেলথ কেয়ার, বেটার এডুকেশন, সবকিছুর জন্যই আরবানাইজেশনের এই র্যাপিড পেসটা এখানে আমরা ইন্ডিয়াতে বা যে কোনো ধরনের ডেভেলপিং কান্ট্রিজ আমরা দেখতে পাচ্ছি। আর এটার কজ, সবচেয়ে বড় কজ এই মুহূর্তে যেটা শুধুমাত্র একটা ডেভেলপিং কান্ট্রি নয়, সেটা পুরো ওয়ার্ল্ড হয়তো ফেস করবে, সেটা হচ্ছে যে ক্লাইমেট ক্রাইসিস ডিউ টু দিস এক্সট্রিম আরবানাইজেশন। এক তো আমাদের দেশের বড় শহরগুলো এই মুহূর্তে জলের সমস্যায় ভুগছে, স্পেশালি ব্যাঙ্গালোর বা দিল্লিতে জলের ট্যাঙ্কার না হলে অনেকের সমস্যা হয়, সেটা একটা সমস্যা। সেকেন্ড সমস্যা হচ্ছে ইম্পারমিয়েবল সারফেস, যেখানে ব্যাঙ্গালোরে আমরা লাস্ট ইয়ার দেখেছিলাম আরবান ফ্লাডের ঘটনা ঘটছে, কলকাতা রিসেন্টলি আরবান ফ্লাডের ঘটনা ঘটছে, কারণ এন্টায়ার সারফেস কংক্রিটাইজ করে দেওয়া হচ্ছে, যেখানে জল শোষণ ক্ষমতা কমে যাচ্ছে। থার্ড, ট্রাফিক কনজেশন, এবং তার ফলে টাইম লস, ডে লস এবং অবভিয়াসলি ইকোনমি লস। তো এই ধরনের কজেস গুলো তো আছে। আর প্লাস অবভিয়াসলি আরবান পভার্টি, যে ব্যাপারটা, আরবান পভার্টি ইজ আ হিউজ প্রবলেম। হয়তো কিছু জায়গায় আরবান পভার্টির কন্ডিশন রুরাল পভার্টি থেকে অনেক বেশি খারাপ। আচ্ছা, অপশনাল পেপার ছিল জিওগ্রাফি বেশি ভালো লাগবে? ম্যাম আমি যখন ইউপিএসসি প্রিপারেশন শুরু করেছিলাম, তখন আমি পেপারগুলো স্টাডি করে এটাই দেখেছিলাম যে জিওগ্রাফির সবচেয়ে বেশি ওভারল্যাপিং এরিয়াজ আছে বাকি পেপারগুলো, জিএস পেপারগুলোর সাথে। তো একটা সাবজেক্ট পড়লে অনেকগুলো এরিয়াতে হেল্প করে। তো যখন বিসিএস আমি কমপ্লিটলি শিফট করে যাই, আমার ফোকাসটা যখন শিফট করে যায়, তখন আমি ওই সাবজেক্টটাকে কন্টিনিউ রেখেছি। আপনি সাস্টেনেবল ডেভেলপমেন্টের তো নাম শুনেছেন। সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ন্যাচারাল রিসোর্স যেটা, তার কি ভূমিকা রয়েছে? সাস্টেনেবল ডেভেলপমেন্ট এমন একটা ডেভেলপমেন্টের কথা বলে যেটা আমাদের বর্তমান ডিমান্ডকে অগ্রাহ্য না করেও আমরা ফিউচারের জন্য অনেক কিছু রেখে যেতে পারি। তো ন্যাচারাল রিসোর্স গুলোকে রিভাইভ করা এবং ন্যাচারাল রিসোর্স গুলোকে আরো বেশি ইউজ করা, এবং সেই ইউজটা যেন ইকুয়ালি হয়। এবং যখন সাস্টেনেবল ডেভেলপমেন্টের ডেফিনেশন দেওয়া হচ্ছে, বার্টন কমিশন যখন ডেফিনেশন দিচ্ছেন 1987, তো তার সেই সময় তো এটা বলা হয়েছিল যে ন্যাচারাল রিসোর্স আর ফর এভরিবডি, এবং সেই কারণে তার ইকুইটেবল ইউজ করাটা খুবই প্রয়োজন। এবং সেই ইকুইটেবল ইউজ করতে গেলে আমাদের রিসোর্সগুলোকেও একটা অধিকার দিতে হবে যে হ্যাঁ,
তাদেরও অধিকার আছে, এবং সেই রিসোর্সগুলোকে অ্যাজ আ এলিমেন্ট হিসেবে ট্রিট করে সেই রিসোর্সগুলোকে আমরা যাতে ইকুয়ালি সবার মধ্যে ইউজ করতে পারি এবং রিভাইভ করতে পারি। কিছু জায়গায় রিভাইভ দরকার। আমি বলছি আমরা তো এই ডুয়ার্স এর যদি আমরা একটু প্রত্যন্ত জায়গায় যাই, সেখানে দেখবেন প্রচুর ট্রাইবাল এরিয়াস রয়েছে এবং সেখানে মূলত যারা আদিবাসী তারাই বসবাস করেন, তপশিল উপজাতির মানুষেরা প্রচুর পরিমাণে বসবাস করেন ওখানে। প্রতিদিনই একটি একটি করে ভাষা শুধু নয়, আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন, মেচ, হিমাল এরা একেবারেই ওই নেপাল বর্ডারের ওই অংশটাকে বসবাস করে। ওদের মানে যে জনজাতি তারাই প্রায় বিলুপ্তির পথে, কারণ তাদের ওখানে কোনো রকম উন্নয়নের কাজ হয় না। ধরে নিন আপনি নকশালবাড়ি ব্লকে বিডিও হিসেবে নিয়োজিত হলেন, আপনি এদের জন্য কি করতে পারেন? এইরকম মানে যারা বিলুপ্ত প্রায়। ম্যাম, সবার প্রথমে একটা ডিটেল ইন্টেন্সিভ স্টাডি দরকার, যেই স্টাডিতে এটা বোঝা যাবে যে এক্সাক্ট প্রবলেমটা কি, এক্সাক্ট প্রবলেম এবং এক্সাক্ট রিজনস, যে কি কারণে এই ধরনের এই যে কমিউনিটিস গুলো আছেন, এই যে ডাইভার্সিটি যেটা ইন্ডিয়ার একটা মূল মন্ত্র, সেই ডাইভার্সিটি কি কারণে হারিয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। তো প্রথমে আমি ডিটেলস একটা স্টাডি করব বা একটা রিসার্চ করতে হবে তার উপরে, যে এক্সাক্ট প্রবলেমস কি, এবং তারপর সেই রিজনের উপর বেস করে সলিউশন দিতে হবে। যদি দেখা যায় যে ডেভেলপমেন্ট ওয়ার্কস, যদি দেখা যায় যে ওই অঞ্চলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট খুবই কম, তাহলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের একটা রোড ম্যাপ তৈরি করে ইনিশিয়ালি শর্ট টার্ম কিছু গোলস এবং পরবর্তীতে লং টার্ম কিছু গোলস, এই হিসেবে একটা রোড ম্যাপ তৈরি করে আমি সেটা আমার ইমিডিয়েট যে সুপারভাইজার থাকবেন আমি তাকে ফরওয়ার্ড করবো। আচ্ছা, এ তো গেল আপনি যদি এরকম প্লেনসে হন। হ্যাঁ, আপনি হিলসের কোনো একটা জায়গায় বিডিও হিসেবে নিযুক্ত হয়েছে এবং সেখানে তো দেখতেই পাচ্ছেন যে ন্যাচারাল ডিজাস্টার কিন্তু লেগেই রয়েছে। অক্টোবরেই আমরা জাস্ট দুটো পরপর ফেস করেছি একই মাসের মধ্যে, এবং সেখানে অনেকেই ডিজাস্টারের এই ন্যাচারাল ডিজাস্টারের পিছনে ম্যানমেড ডিজাস্টারকেই বেশি দায়ী করছেন, কেন এত বেশি পরিমাণে হোমস্টে সেখানে গ্রোথ হয়ে গেছে এবং মাটির উর্বরা শক্তিও সেখানে অনেকটা নষ্ট হয়ে গেছে। এবার এক্ষেত্রে ডিজাস্টার ম্যানেজমেন্ট, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে অ্যাজ আ বিডিও আপনি কি স্টেপ নিতে পারেন? ম্যাম, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার জন্য একটা ডিটেল গাইডলাইন অলরেডি আছে আমাদের, এবং সেখানে প্রি ডিজাস্টার, ডিউরিং ডিজাস্টার যেটাকে রেসপন্স বলে, তারপর পোস্ট ডিজাস্টার মিটিগেশন, এবং তারপর হচ্ছে ম্যানেজমেন্ট, এই পুরো স্ট্রাকচারটাই আমাদের করা আছে। এবং সেই স্ট্রাকচারটাকেই আমরা যদি প্রপারলি ইমপ্লিমেন্ট করি, আমার মনে হয় যে আমরা ডিজাস্টার মিটিগেশনের ক্ষেত্রে আরো অনেক বেটার করতে পারবো। এক্ষেত্রে সিভিল সোসাইটির কোনো ভূমিকা নেই সেক্ষেত্রে? অবশ্যই আছে ম্যাম, সিভিল সোসাইটির ভূমিকা। আমরা যেটা পোস্ট মাইগ্রেশন, পোস্ট ডিজাস্টার যে ফেজটা, সেই ফেজে আমরা সিভিল সোসাইটিকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থেকে শুরু করে সেখানে কিছু ক্ষেত্রে যদি একটা ন্যূনতম পেনাল্টিজ বা অন্য কিছু, যেখানে যে ভায়োলেশন যদি হয়, বা কনস্ট্যান্ট রিপোর্টিং, যে হ্যাঁ এখানে একটা ভায়োলেশন হচ্ছে, সেই রিপোর্টিংটা সবসময় হয়তো অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে কোনো রিমোট এরিয়াতে পৌঁছানো নাও সম্ভব হতে পারে, কিন্তু সেখান থেকে রিপোর্টিংটা আমার কাছে আসা খুব ইজি। তো যদি এরকম রিপোর্ট আমরা পাই, যেখানে কোনো একজন ভলেন্টিয়ার্স থাকলো, সে গ্রিন ভলেন্টিয়ার্স হতে পারে, সে স্কুল চিলড্রেন হতে পারে, সে যে রিপোর্টটা করলো, তখন সেখানে গিয়ে সেই অঞ্চলে গিয়ে সঙ্গে সঙ্গে সেই ধরনের কাজগুলোকে স্টপ করানো বা অন্য কিছু, সেটা আমরা করতেই পারি। কিন্তু এই সবগুলোই ওই ফ্রেমওয়ার্কের মধ্যে অলরেডি ইনক্লুডেড, এবং সেই কারণেই এই ফ্রেমওয়ার্কটা, যেটা ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্কটাকে যদি আমরা ইমপ্লিমেন্ট করি প্রপারলি, তাহলে সেখানে সমস্ত স্টেক হোল্ডার্সরাই আসছে, সেখানে অ্যাডমিনিস্ট্রেশনও আসছে, সেখানে সিভিল সোসাইটিও আসছে, সেখানে এডুকেশনটাও ম্যাটার করছে, সেখানে আবার রেসপন্সটাও ম্যাটার করছে। আমার লাস্ট প্রশ্ন হলো যে পাহাড় সমতল সবই হয়ে গেল, জলটাই বা বাকি থাকে যায় না। আপনার নামও সৈকত, সমুদ্র সৈকতগুলোর অবস্থা আমাদের চরম মানে দুরবস্থার সম্মুখীন। আপনি মেদিনীপুরের কোনো একটা অংশের ভিডিও হলেন এবং দীঘার সংস্কার আপনাকে করতে হবে, ওখানে কিভাবে আপনি বিডিও হিসেবে কাজ করবেন, এবং ধরুন আপনি বিডিও নন, আপনি একজন টুরিস্ট, আমাদের মতো একজন টুরিস্ট ঘুরতে গেছে, কিভাবে অ্যাওয়ারনেস করতে পারেন? ভিডিও হিসেবে যদি কাজ করি, সেক্ষেত্রে আমার সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনারিজ থাকছে, সেখানে যদি কোথাও ভায়োলেশনস হয় বা যদি কোথাও কোস্টাল রেগুলেশন জোনস এর ভায়োলেশনস বা এনভায়রনমেন্টাল লজ এর ভায়োলেশন বা এই ডিজাস্টার মিটিগেশনের ভায়োলেশন, সেখানে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ নিয়ে সেখানে আমি কাজ করতে পারবো। অ্যাজ আ ট্যুরিস্ট যদি হয়, সেক্ষেত্রে এখন বর্তমানে যেটা সবচেয়ে ইজি
অ্যাওয়ারনেস রেজ করার জন্য, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। এবং অ্যাজ আ ট্যুরিস্ট আমরা এখন রিসেন্টলি প্রচুর জায়গায় দেখেছি যে কোথাও ঘুরতে গিয়ে সেখানে যদি ভালো বিহেভিয়ার হয় বা সেখানে যদি খারাপ বিহেভিয়ার হয়, সেটা অন ক্যামেরা ভিডিও করে, লাইভ স্ট্রিমিং করে বা অন ক্যামেরা ভিডিও করে সেটা আমরা পোস্ট করতে পারি সোশ্যাল মিডিয়ার থ্রুতে। এবং সোশ্যাল মিডিয়ার পাওয়ারের যে যা পাওয়ার এই মুহূর্তে, সেই পাওয়ারে সেই জিনিসটা ভাইরাল হবে এবং কোথাও না কোথাও গিয়ে অ্যাডমিনিস্ট্রেশন সেখানে কাজ করবে। তো অ্যাজ এ ট্যুরিস্ট যদি কোনো রকম ভায়োলেশনস আমার চোখে পড়ে এবং যেটা আমি জানি যে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি ভায়োলেশনস, তাহলে সেক্ষেত্রে আমি সেই মুহূর্তে সেই ডিটেল ভিডিও বানিয়ে আমি একটা পোস্ট করতেই পারি। স্যার, আচ্ছা সৈকত, আপনাকে যদি ফিনান্সের সেক্রেটারি বানানো হয় তো কি কি রিফর্মস আনবেন, ফিনান্সিয়াল রিফর্মস, যাতে কি একসময় আমাদের জিডিপি ফার্স্ট নাম্বারে ছিল, হ্যাঁ ইন্ডিপেন্ডেন্সের টাইম থেকে বেঙ্গল এখন 6th-এ আছে জিডিপিতে, স্টেট জিডিপি গ্রোথ। তো সেটা অ্যাটলিস্ট 3rd বা 4th-এ আসার জন্য কি কি ইকোনমিক রিফর্মস আপনি আনবেন ওয়েস্ট বেঙ্গল? আমার মনে হয় সবচেয়ে প্রথমে যে কাজটা করা যেতে পারে সেটা হচ্ছে যে হিউজ শুধু অ্যাগ্রিকালচার আর কোঅপারেটিভ ফার্মিং। এগ্রিকালচারে যদি আমি কোঅপারেটিভ ফার্মিং এর কথা বলি, ঠিক আছে, আমরা আমাদের যে কোস্ট লাইনটা আছে সেই কোস্ট লাইনে আমরা শুনেছি যে পোর্টের প্রজেক্টস রিসেন্টলি দে হ্যাভ আন্ডারটেকিং। তো সেই ধরনের প্রজেক্ট কমপ্লিশনের পর সেখান থেকে একটা বড় সংখ্যক গ্রোথ আসতে পারে। সেটা তো আসতে পারেই, ডেফিনেটলি ইট ইজ হ্যাপেনিং, বাট পলিসি রিফর্মস কি আনতে হবে? পলিসি রিফর্মস যেটা গ্রাস রুট থেকে স্টার্ট হয়ে আমরা মানে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনকে বাড়াবে, এই টেকনোলজিকে আমরা লেভারেজ করে সেটাকে আমরা ইকোনমিক একটা অ্যাজ এ মাল্টিপ্লায়ার এফেক্ট হিসাবে আমরা কাজ করতে পারবো। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন হিসেবে বর্তমানে যে স্কিমটা সবচেয়ে বেশি পপুলার, পিএমজেডিওয়াই, সেই পিএমজেডিওয়াই এর যে অ্যাকাউন্টসগুলো আছে সেই অ্যাকাউন্টসগুলোতে আমরা দেখেছি প্রচুর ইনঅপারেটিভ অ্যাকাউন্টস আছে। তো ইনঅপারেটিভ অ্যাকাউন্টসগুলোকে অপারেশনালাইজ কিভাবে করা যায় সেই একটা এরিয়া অফ রিফর্ম সেখানটায়। প্লাস 100 দিনের যে কাজ, সেই 100 দিনের কাজের যে কিছু ফান্ডিংস। Whatever you are saying, it is good for subsidy and freebies we are giving. It may improve the financial inclusion, but overall the macroeconomic aspects, okay, how we can increase the revenue, how we can mobilize our resources in such a way that the pull factor for the industries, so that the foreign FDI they can invest in Bengal. We need to create an ecosystem. How you are going to do that? স্যার সেক্ষেত্রে সবচেয়ে প্রথমে ব্র্যান্ড ওয়েস্ট বেঙ্গল এই জিনিসটাকে আমাদের প্রমোট করতে হবে যে উই হ্যাভ এভরিথিং, সো লেটস ইনভেস্ট ইন বেঙ্গল, উই হ্যাভ ট্যুরিজম। What is the brand where the state government every year, Vishwa Bangla, and what is the state government doing to attract the FDIs? গ্লোবাল বিজনেস। Yes, BGBS is happening every year. And what else we can do? Still, we are seeing that we are not at par with the states like Gujarat, Maharashtra, Karnataka, Tamil Nadu. Okay, the biggest bet of this time is artificial intelligence and AI hubs. If we can create here, it will create jobs, it will create auxiliary incomes also, and it will also increase. AI hubs, they are snatching away jobs. How it can create more jobs? So there's always a speculation about In IT sector, you already know, I think you should be aware, AI has taken away many jobs. TCS recently, I think, fired 30,000 or something employees. So AI is a challenge, a threat. How we are going to leverage AI so that the economic prospect in the future improves? So I believe AI is an opportunity. Definitely. There will always be challenges when a new technology comes. When computer replaces many manual things, there is also a suspicion that it will replace. I don't want to listen to the example of computer. Just give me a proper answer. How you are going to leverage AI to increase the overall productivity? Sir, to identify the current issues, and AI can give us some intelligent solutions, and using that solution as a trial case or as a RCT. This is my only question. Thank you, Shilpa. Shrikant, the last question from my side.
You are a student of geography. You have done your civil engineering. Tell me, under what circumstances we may witness rapids instead of waterfalls? Sir, it will depends on the elevation and the underlying rock layers. Right. Thank you very much. Thank you so much. আচ্ছা, ব্যাপার হচ্ছে যে অনেক কোয়েশ্চেন্স এরকম আপনি পেয়েছিলেন যেখানে আপনি খুব ভালো আনসার দিতে পারতেন। দেখুন ব্যাপারটা কি হয়, আপনি আনসার তো দিয়েছেন, হ্যাঁ না? যেমন ধরুন ম্যাডামের একটা কোয়েশ্চেন ছিল যে আরবানাইজেশন ডেভেলপিং কান্ট্রিজে কেন আমরা দেখতে পাই বেশি, এই কারণের জন্য আরবানাইজেশনটা হয়। আপনি তো আরবানাইজেশন পড়েছেন বোধহয়, তাই না? তো আপনি এটাকে আরো অনেক ভালোভাবে পুশ ফ্যাক্টর, পুল ফ্যাক্টর, আরবানাইজেশনের মানে ডেভেলপমেন্টের মানেই হচ্ছে ইন্ডাস্ট্রিজ, এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। ইন্ডাস্ট্রি যখনই হবে তখন পুশ ফ্যাক্টর, পুল ফ্যাক্টর অপারেট করবে, আর ওটা রুরাল না হয়ে ধীরে 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 আরবান সেন্ট্রিক হয়ে যাবে। এই কনসেপ্টটাকে ইউজ করে আপনি এটাকে আনসারটাকে ফ্রেম করতে পারেন, তাই না? এইভাবে, কারণ ডেভেলপমেন্ট মানে আপনি কি বোঝেন? ডেভেলপমেন্ট মানেই তো এমপ্লয়মেন্ট বাড়বে, জিডিপি বাড়বে। তো এগ্রিকালচারাল সেক্টরের যে এমপ্লয়মেন্ট জেনারেশন ক্যাপাসিটি এটা কম্পারেটিভলি লো হয়, এটা আপনিও জানেন। ডেভেলপমেন্ট মানে হচ্ছে আপনার সেকেন্ডারি সেক্টর এবং আগে গিয়ে টারশিয়ারি সেক্টর। তো লেবার মুভ করবে এগ্রিকালচার টু সেকেন্ডারি, সেকেন্ডারি টু টারশিয়ারি। আর এটা হওয়ার মানেই হচ্ছে ইন্ডাস্ট্রি সেট আপ হবে, ব্যাংক হবে, ইন্স্যুরেন্স কোম্পানি হবে, হ্যানা ত্যানা এগুলো সব হবে। আর তখন কি হবে, ইন সার্চ অফ জব ওরা সব ওখানে যাবে। আর এই যে প্রসেসটা, এটাই তো আরবানাইজেশন, ইটস এ প্রসেস আরবানাইজেশন। তারপর ওই এরিয়াটা ধীরে ধীরে আরবান হয়ে যাবে, সেটাই হয়েছে, হয় সেটা, হ্যাঁ না? তো এইভাবে আনসারটাকে আপনি ডেভেলপ করতে পারেন, যেটা আপনি করেননি। আমি চাইছিলাম বা আমি মনে হচ্ছিল আপনি করতে পারতেন ভালোভাবে। তারপরে ধরুন এই যে প্রোটেকশন, আপনি কনস্টিটিউশনের ব্যাপারটা কিভাবে আপনি প্রোটেক্ট করবেন একটা কালচারকে, আমি চাইছিলাম যে আপনি কনস্টিটিউশনের কথা বলুন। কিছু প্রভিশনস আছে যে ট্রাইবাল কালচারকে বা ট্রাইবাল টাকে আমরা কি করে মানে প্রোটেক্ট করব, তার কিছু দেওয়া আছে অলরেডি, হ্যাঁ না? সেটা অ্যাক্ট আছে অনেক, হ্যাঁ না? তারপর আপনি ডিজাস্টারের যে কথাটা বলছেন ওটা আমি ভাবছিলাম হয়তো আপনি ডিডিএম এর কথা বলবেন, ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, এটা এনডিএমএ, এসডিএমএ, ডিডিএমএ আছে না? তো ওই টার্মটা আপনি ইউজ করছিলেন না, ওটা তো অলরেডি সেট আছে আপনার ডিস্ট্রিক্টের জন্যই। ওটা ওই অ্যাক্টে যে প্রভিশনস গুলো আছে ওগুলোকে আপনি প্রপারলি আপনি বলছিলেন, কিন্তু এইটা টার্মটা আপনি ইউজ করেননি। আর যেটা স্যারের কোয়েশ্চেন ছিল যে জিডিপি আপনি কি করে বাড়াবেন অ্যাজ এ ফিনান্স মিনিস্টার বা সেক্রেটারি। তো দেখুন জিডিপি মানেটা কি, এটা যদি আপনি জানেন তাহলে তো আপনি বলতে পারবেন। জিডিপি মানেই হচ্ছে মানি ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড বাই দি নর্মাল স্টুডেন্টস অফ দ্য কান্ট্রি, হ্যাঁ না? তো ওইখানে আপনি আনসারটাকে আরো ভালোভাবে বলতে পারেন যে ডিমান্ড সাইড অফ দ্য ইকোনমিক্স একটা থাকতে হবে, একটা মার্কেট থাকতে হবে, আর একটা সাপ্লাই সাইড অফ দ্য ইকোনমিক্স মানে প্রোডাকশন হতে হবে। তো আপনি যদি সাপ্লাই সাইড অফ দ্য ইকোনমিক্স দেখেন, আপনি বলতে পারবেন যে এরকম অনেক জায়গা আছে, মানে পশ্চিমবঙ্গের কথা বলি, যেমন ধরুন কটেজ ইন্ডাস্ট্রি, হ্যান্ডিক্রাফটস আছে, ট্রাইবাল গুডস আছে, তারপর এই যে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোগ্রাম পলিসি আছে, যার থ্রুতে প্রোডাকশনটা আমরা বাড়াতে পারবো। প্রোডাকশনটা বাড়ালেই কিন্তু জিডিপি হবে। আর এটা তখনই বাড়বে যখন আপনার সাপ্লাই সাইড, ডিমান্ড সাইড অফ দ্য ইকোনমিক্স এক্সিস্ট করবে, একটা মার্কেট এক্সিস্ট করবে। এইভাবে যদি আপনি আনসারটাকে ফ্রেম করেন তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, ওভারঅল পারফরমেন্স আপনার খুব ভালো, সিলেকশন হয়ে যাবে, অসুবিধা নেই। মানে আপনারা এসব স্টুডেন্টে আছেন, আপনারা দুটো স্টেজ তো পার করেই এসেছে, এইটাতে ওনার মানে হয়ে যাবে। আপনি ওভার কনফিডেন্টও নন, আবার খুব ল্যাক করছে এরকমটা নন, আপনি খুব ঠিকঠাক বলেছেন। মানে হতে পারে পেশেন্ট কমন করেছে, এটাও হতে পারে। আর আপনি কিন্তু এই যে অফ দ্য রেকর্ড আপনি ব্যাংকের ফর্ম কিন্তু একেবারে ছড়িয়ে দিয়েছেন। আমি তখন একদমই নার্ভাসনেসের জন্য মানে ব্যাপারটা খুবই আপনার একটা কোশ্চেন ছিল, এবং না এটা খুবই মানে নিজেদেরই এটা এরকম না যে জানি না, কিন্তু জানি আপনাকে ডিস্টেবিলাইজ করার জন্যই কোশ্চেনটা করা হয়েছে। এটা কিন্তু খুব একটা মানে
আউট অফ দ্য ট্র্যাক কোয়েশ্চেন না, না, একদম। তাই না? মানে আপনি শিলিগুড়ি বয়েজ স্কুলে পড়াশোনা করেছেন, বেসুতে করেছেন ঠিক আছে, কিন্তু আপনার বেসটা তো এটা। না, না, বাংলা একদম ঠিক আছে, থ্যাংকস। হ্যাঁ, হ্যাঁ।